হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেসব নতুন টপিক ইনক্লুডেড হয়েছে ইভিএসে মূলত প্রাইমারি এর জন্য, সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করব। যেমন আছে এল নিনো আছে, একইরকমভাবে বায়োরিমেডিসিন আছে, মাইগ্রেশন আছে, ওকে, আপনার অয়েল স্পিল, যা কিছু জিনিসগুলো আছে, সেই রেড ডায়েট, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব কিন্তু। ওকে, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূলত আজকের ক্লাসটা থেকে যে জিনিসটা আপনাদেরকে বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে টপিকগুলো বলা হয়েছে সেই টপিকগুলো থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে, যেগুলো আমি অবশ্যই আপনাদের কাছে এখানে আলোচনা করে দেবো। আর আরেকটা কথা আসতে বলতে গিয়ে আপনারা অনেকেই বলছিলেন যে স্যার ইউটিউবে কেন প্র্যাকটিস সেটগুলো দিচ্ছেন না, সেটা ইউটিউবে ক্লাসগুলো দিলাম তো সেখান থেকে প্র্যাকটিসটা করতে পারতাম, তাদের জন্য বলছি কিন্তু। আপনারা সকলের জন্যই বলছি, আসলে এই সময় তো ডিসেম্বর মাস, শেষ সময় আমাদের থার্ড টার্ম এক্সাম চলছে স্কুলে, এবং সেই স্কুলে এক্সাম হওয়ার পর তার মার্কস এন্ট্রি করতে হচ্ছে এসএমএস পোর্টালে। 132টা পেজের মার্কস এন্ট্রি করতে, আর বাংলা শিক্ষা পোর্টালে এসএমএস পোর্টালের যা এখন অবস্থা আছে, একবারে 3টের বেশি এন্ট্রি করতেই পারছি না কিন্তু, এবং এই রাত দিকে যে কাজ করতে হচ্ছে বলেই কিন্তু ইউটিউবে আপনাদের জন্য ক্লাসগুলো আমি দিতে পারছি না কিন্তু। ওকে, তো আশা করছি যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করার পরেই কিন্তু আমি আপনাদেরকে আবার আগের ফর্মে চলে আসবো, চিন্তা করবেন না। তো চলুন আর বেশি দেরি না করে যে ক্লাসটা আমরা শুরু করি। এল নিনো কনসেপ্টটা কি সেটা দেখুন। এখান থেকে যেসব জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে এল নিনো এটা কিন্তু একটা স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট, নট যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট নয়, শিশু খ্রিস্ট, কি চাইল্ড ক্রাইস্ট বলা হয় বা দুরন্ত বালক বলা হয়। প্রশ্ন আসতেই পারে যে এল নিনো এর আক্ষরিক অর্থ কি, না শিশু খ্রিস্ট। অনেকে বলেন শিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট সব দেওয়া থাকবে, তখন অর্থে আপনারা অপশানে হয়তো যিশু খ্রিস্ট করে দেবেন, সেটা নয়। এল নিনোর কিন্তু একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট বা দুরন্ত বালক কিন্তু। 1892 সালে ক্যাপ্টেন ক্যামিল্লো ক্যাডিল্লো, ইনি কিন্তু প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন। ওকে, কোথায় করেছিলেন না, পেরুর লিমা নামক জায়গাতে একটি জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ কংগ্রেসের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি প্রথম এল নিনো শব্দটি কিন্তু ব্যবহার করেছেন। কত সালে, 1892 সালে। কে করেছেন, ক্যামিল্লো ক্যাডিল্লো কিন্তু। এল নিনো কি না, এল নিনো হচ্ছে এক প্রকারের সাময়িক উষ্ণ সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত শীতল হয়, উষ্ণ হয়, নাতিশীতোষ্ণ হয়ে থাকে, কিন্তু এক প্রকারের এল নিনো হচ্ছে কিন্তু এক প্রকারের সাময়িক উষ্ণ সমুদ্র স্রোত। সাময়িক মানে কি, এটা কিন্তু মানে সারা মানে কি বলবো, মানে মানে কি বলবো, বছর পর বছরই দেখতে পাবো না আমরা, কিন্তু কোনো কোনো সময় হয়ে থাকে কিন্তু সাময়িক, সেই কারণে বলা হয়েছে। কোনো কোনো বছর ডিসেম্বর মাসের দিকে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু এবং ইকুয়েডর উপকূলের অদূরে 10 ডিগ্রি থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে উত্তরমুখী শীতল হাম্বল স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। এই উষ্ণ সমুদ্র স্রোতকে আমরা কিন্তু এল নিনো বলে থাকি। এই যে প্যারাগ্রাফটা আপনাদেরকে বললাম, এখান থেকে প্রশ্ন কীরকম আসতে পারে। এল নিনো কি না, একটা সমুদ্র স্রোত, কী রকমের সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। আবার এটা কি মানে রেগুলার থাকে না অনিয়মিত, নিয়মিত থাকে কি না, নিয়মিত না, এটা সাময়িক অবস্থায় থাকে কিন্তু। বড় প্রশ্ন আরও একটা থাকবে কিন্তু, যেটা উত্তর গোলার্ধের না দক্ষিণ গোলার্ধের ফেনোমেনা। এটা পুরোটাই কিন্তু, যেহেতু দক্ষিণ আমেরিকা আছে এবং অক্ষাংশটা দেখুন, অক্ষাংশটা 10 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ এল নিনো এটা কিন্তু আপনার দক্ষিণ গোলার্ধের একটা ফেনোমেনা কিন্তু। ফেনোমেনাটা দক্ষিণ গোলার্ধের হলেও কিন্তু এর প্রভাব আমরা উত্তর গোলার্ধেও দেখতে পাবো কিন্তু। ওকে, এবং একই সঙ্গে এটা মূলত কি হয়, এই যে শীতল হাম্বল স্রোত আছে, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়, তাই এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের একটা ঘটনা। সময় বলতেই পারে যে এল নিনো কোন মহাসাগরে দেখা যায়, না প্রশান্ত মহাসাগরে কিন্তু। ওকে, ক্লিয়ার। সেই কারণে এখানে অপশন এ দিয়ে বলেছি, এটা দক্ষিণ গোলার্ধ এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে সম্পর্কিত। এই যে এক্সপ্লেন ইন ভিডিও বলা হয়েছে, এটা বলা হয়েছে একটাই কারণে, অনেকেই আপনারা কী করেন, পিডিএফটা দেখে ছেড়ে দেন কিন্তু, ভিডিওটা দেখেন না, কিন্তু তখন কিন্তু অসুবিধায় পড়তে হয়, কারণ আপনারা বারবার তখন পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করেন, কারণ এক্সপ্লেনেশনটা কিন্তু ভিডিওতে থাকে। সেই কারণে আমি বারবার বলি যে ভিডিও ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিন্তু। ওকে, এবং এই যে পেরু এবং ইকুয়েডর বলা হয়েছে, পেরু এবং ইকুয়েডর উপকূলে আমরা যে এল নিনোটা দেখতে পাই, এই পেরু এবং ইকুয়েডর কোন মহাদেশে অবস্থিত, না দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত কিন্তু। মজার বিষয় হচ্ছে এই পেরু এবং ইকুয়েডর এই রাজ্যের মধ্যে একটা আন্দিজ পর্বতমালা কিন্তু আছে, আন্দিজ পর্বতমালা। ওকে, বলতেই পারে যে এল নিনোর সঙ্গে কোন পর্বতমালা যদি বলে সম্পর্কিত না, এই আন্দিজ পর্বতমালা, যদিও সেটা দেওয়ার কথা নয় প্রশ্নে, পরীক্ষায় প্রশ্নে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এডিশনাল ইনফরমেশন হিসাবে কিন্তু। ক্লিয়ার। অক্ষাংশটা এবং দ্রাঘিমাংশটা মনে রাখবেন, 10 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, উত্তর অক্ষাংশ নয়, নর্থ। অনেক সময় আপনাকে বলবে 10 ডিগ্রি টু 35 ডিগ্রি নর্থ দেওয়া থাকবে, আবার সাউথ দেওয়া থাকবে, 10 ডিগ্রি টু 35 ডিগ্রি সাউথ দেওয়া থাকবে, আনসার হবে কিন্তু সাউথ, দক্ষিণ অক্ষাংশ কিন্তু। ওকে, দ্রাঘিমাংশ মনে রাখবেন 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে রেগুলারলি প্রবাহিত হচ্ছে শীতল হাম্বল স্রোত, কিন্তু যখন এল নিনো ঘটে তখন এই শীতল হাম্বল স্রোতের পরিবর্তেই কিন্তু একটা দক্ষিণমুখী উষ্ণ স্রোত হয়। এই হাম্বল স্রোতটা কিন্তু উত্তরমুখী হয়ে থাকে, বাট যেটা আপনার এল নিনো সেটা কিন্তু দক্ষিণমুখী হয়ে থাকবে, একটা উষ্ণ সমুদ্র স্রোত। ওকে, তাহলে সমুদ্র স্রোত কী রকমের, না এখান থেকে মনে রাখুন সাময়িক দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত, এটা মনে রাখবেন। কোন গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে। ওকে, এর বৈশিষ্ট্য কী,
এর বৈশিষ্ট্যর মধ্যে বলা হয়েছে এটি একটি সাময়িক উষ্ণ দক্ষিণমুখী সামুদ্রিক স্রোত। প্রায় 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে এল নিনোর আবির্ভাব ঘটে। 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে এল নিনোর আবির্ভাব ঘটে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ডিসেম্বর মাস আমরা তো উত্তর গোলার্ধে বসবাস করি। উত্তর গোলার্ধে ডিসেম্বর মাস মানে কি শীতকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাস মানে কিন্তু গ্রীষ্মকাল কিন্তু। ওকে, বা অনেকটা বসন্তকাল সেই সময় বলা হয় কিন্তু। ওকে, গ্রীষ্ম বা বসন্ত, সেই গ্রীষ্ম আর বসন্তের যে মাঝামাঝি সময়টা সেটা বলা হচ্ছে কিন্তু ডিসেম্বর মাস। তাই প্রশ্ন আসতেই পারে এখান থেকে যে এল নিনো দক্ষিণ গোলার্ধে কোন ঋতুতে দেখা যায়, শীতকাল না গ্রীষ্মকাল? অনেকে ডিসেম্বর মাস পড়ে থাকবেন, শীতকালে আনসার দিয়ে দেবেন, কিন্তু শীতকাল আনসার হবে না। যেহেতু এটা কনসেপ্টটা দক্ষিণ গোলার্ধের, তাই এটা কিন্তু আপনার দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল বা বসন্তকালের যে শেষটা সেই সময় কিন্তু দেখা যায় এটা কিন্তু। ওকে, এই এল নিনো স্থায়ী হয় কত থেকে? সাধারণত 14 থেকে 22 মাস এল নিনো স্থায়ী হয় কিন্তু। এল নিনো যদি তৈরি হয় তার স্থায়িত্ব থাকে 14 থেকে 22 মাস। ওকে, যখন এল নিনোটা তৈরি হয় এল নিনো, সেই সময় পেরু এবং ইকুয়েডর উপকূলের সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু স্বাভাবিকের থেকে 1 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে কিন্তু। জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে 1 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে সেই সময়। এই তো গেল এল নিনোর বৈশিষ্ট্য। এবার এই এল নিনোর প্রভাবে কোন কোন অঞ্চল, পৃথিবীর কোন কোন অঞ্চল প্রভাবিত হচ্ছে? এল নিনো দক্ষিণ গোলার্ধের বিষয় হলেও এটা কিন্তু আপনার পূর্ব গোলার্ধ বলছি, আপনার উত্তর গোলার্ধ এর কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। দেখতে পাবো আমরা দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডর এবং আর্জেন্টিনা। ওকে, এই অঞ্চলে আমরা দেখতে পাবো এর প্রভাব। উত্তর এবং মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে যে পানামা, কোস্টারিকা, নিকারগুয়া, মেক্সিকো, এইসব এলাকাতেও এল নিনোর প্রভাব দেখতে পাবো। অস্ট্রেলিয়া মহাদেশের পূর্বাংশেও কিন্তু আমরা এল নিনোর প্রভাব দেখতে পাবো। এবং একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং একই সঙ্গে আফ্রিকা মহাদেশের কিছু অংশেও কিন্তু আমরা এল নিনোর প্রভাবটা দেখতে পাবো। মূলত আমরা আপনার কি বলবো যে ইউরোপ মহাদেশে কিন্তু আমরা এল নিনোর প্রভাবটা খুব একটা বেশি পাই না, কিন্তু যেহেতু একটা জিওগ্রাফিক্যাল একটা ফেনোমেনা, কিছু না কিছু অল্প স্বল্প প্রভাব থাকতেই পারে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে অনেকে যদি বলেন যে প্রশ্ন আসতেই পারে যে এল নিনোর প্রভাব কোন মহাদেশে দেখা যায় না, সাধারণত তখন আনসার করবেন আর্কটিক কিন্তু। ওকে, আর্কটিক যে মহাদেশ আছে বা আপনি মানে আন্টার্কটিকা যে মহাদেশ সেখানে করবেন, সেটা কিন্তু একবারে পারফেক্ট আনসার হবে। ইউরোপের মধ্যেও পড়ে না, ইউরোপ মহাদেশের মধ্যেও পড়ে না। এবং তো আন্টার্কটিকা যদি থাকে আন্টার্কটিকাকে পিক করবেন, যদি আন্টার্কটিকা না থাকে তখন আপনি ইউরোপ মহাদেশকে পিক করতে পারেন, যদি প্রশ্নটি আসে যে এল নিনোর প্রভাব কোন মহাদেশে আমরা দেখতে পাই না। না হলে প্রায় বাকি সমস্ত মহাদেশেই কিন্তু আমরা এল নিনোর প্রভাবটা দেখতে পেয়ে থাকি। ওকে, এই এল নিনোর লক্ষণগুলো কী কী হতে পারে সেটা আমরা দেখতে পাই। এল নিনোর লক্ষণ কী কী দেখে বুঝতে পারবো যে এল নিনো তৈরি হয়েছে? না, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হবে কিন্তু। কীরকম? না, স্বাভাবিক অবস্থায় নিরক্ষরেখা বরাবর বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে। পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তো পৃথিবী কেমন করে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ওকে, তাই বায়ু প্রবাহটা তার উল্টো দিকে হয়ে থাকে সাধারণত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় সাধারণত, কিন্তু যখন এল নিনো হয় তখন কিন্তু এর উল্টোটা ঘটে। বায়ু কী হয় না, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই নিরক্ষরেখা বরাবর যদি বায়ু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তখনই আমরা বুঝতে পারবো যে এল নিনো তৈরি হয়েছে কিন্তু। ওকে, বায়ুচাপের কী পরিবর্তন দেখতে পাবো? না, এল নিনোর ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া মানে এই যে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই যে এলাকাগুলো যেগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়ায় উচ্চচাপের অবস্থান করে কিন্তু। এবার দেখুন এর সাথে কিন্তু খরা বন্যার একটা সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে আমি সেটা আলোচনা করছি, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। যদি বলেন যে মুখস্থ করে নেবো, মুখস্থ করতে যাবেন না কিন্তু, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন, দীর্ঘদিন মনে থাকবে বিষয়টা কিন্তু। ওকে, তাহলে উচ্চচাপ অবস্থান করছে। ভাবুন যখন আমাদের এখানে বৃষ্টিপাত হয় তখন খবরে কি বলা হয় যে নিম্নচাপ তৈরি হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত নিম্নচাপ হলেই কিন্তু ঝড় বৃষ্টি এগুলো তৈরি হয় কিন্তু। যদি উচ্চচাপ থাকে তখন কিন্তু ঝড় বৃষ্টি হয় না, খরার একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাই কিন্তু। তাহলে ভেবে দেখুন যখন কিন্তু এল নিনো তৈরি হচ্ছে তখন পূর্ব প্রশান্ত মহাসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, মূলত পেরু ইকুয়েডর ওই অঞ্চলে কিন্তু নিম্নচাপ তৈরি হয় এবং সেখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয় কিন্তু এই সময়। ওকে, এবং কিন্তু একই সঙ্গে সেই সময় যখন ওখানে নিম্নচাপ হচ্ছে তখন অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া মানে ভারত, বাংলাদেশ, মায়ানমার এই যে এলাকা এবং একই সঙ্গে ইন্দোনেশিয়া এই জায়গাগুলোতে কিন্তু উচ্চচাপ অবস্থান করে। যখনই উচ্চচাপ অবস্থান করছে তখনই কিন্তু বুঝতে হবে যে এখানে কিন্তু বৃষ্টিপাত আর হবে না কিন্তু। বৃষ্টিপাত না হলে খরার প্রাদুর্ভাব দেখা যায় কিন্তু। বুঝতে পারছেন তো? অর্থাৎ এল নিনো যদি তৈরি হয়, এল নিনো যেহেতু তো 14 থেকে 22 মাস মানে প্রায় আপনার 1.5 বছর থেকে 2 বছর থেকে যাচ্ছে, স্থায়ী হয়, স্টেবল হচ্ছে। তাই এল নিনো যখন তৈরি হবে তখন কিন্তু এই যে আমাদের মৌসুমি বায়ুটা এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকবে না। এর ফলে কী হয় না, ভারতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে এবং দেখা যায় যে সেই সময় ভারতে খরা সৃষ্টি হয় কিন্তু। তাহলে এল নিনো যদি তৈরি হয় তাহলে ভারতে কিন্তু খরা সৃষ্টি হবে, যেটা আমরা পরের পয়েন্টে আলোচনা করেছি। এটা খরা হবে না, এটা খরা হবে অ্যাকচুয়ালি। ওকে, পেরু উপকূল এবং আটাকামা মরুভূমির উত্তরাংশে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে এবং ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতে তীব্র খরার প্রকোপ লক্ষ্য করা যায় কিন্তু যদি এল নিনো তৈরি হয়।
প্রশ্ন আসতেই পারে যে যখন এল নিনো তৈরি হয় তখন ভারতে আমরা কিসের প্রাদুর্ভাব দেখতে পাবো? না খরা তৈরি হবে কিন্তু। কেন খরা তৈরি হবে? না মৌসুমি বায়ুটার কিন্তু স্বাভাবিক অবস্থায় মৌসুমি বায়ুর কিন্তু আমরা তখন মানে কি বলবো চলাচল আমরা দেখতে পাবো না, সেই কারণেই কিন্তু খরা দেখা যাবে ভারতে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি 2 ডাইমেনশনাল নোটস পেপার দেখা হলেও আপনাদের কিন্তু এগুলো থেকে ভাবতে হবে যে প্রশ্ন কত রকমভাবে আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট টপিক কিন্তু স্রোতের প্রকৃতি। এই সময় সমুদ্র স্রোতের কেমন প্রকৃতি দেখতে পাবো? পশ্চিম প্রশান্ত এবং ভারত মহাসাগর থেকে উষ্ণ সমুদ্র স্রোত, সমুদ্র জলের এটা হবে উষ্ণ সমুদ্র স্রোত হবে, জলের নয়, উষ্ণ সমুদ্র স্রোত পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে সঞ্চালন ঘটে কিন্তু। পশ্চিম প্রশান্ত এবং ভারত মহাসাগর থেকে উষ্ণ সমুদ্র স্রোতটা পূর্ব প্রশান্তর দিকে সঞ্চালিত হয়। স্রোতের প্রকৃতি হচ্ছে এটা কিন্তু এলিনোর প্রভাবে ঘটে থাকে। তাহলে এই যে বিষয়টা গেল এটা কিন্তু এলিনোর বিষয় গেল। এবং এই সময় কি হয় না মৎস্যহীনতা দেখা যায়, যেহেতু তখন মানে সমুদ্র উপকূলের বা সমুদ্রের জলের উষ্ণতা 1 থেকে 5 ডিগ্রি বেশি থাকে কোন অঞ্চলে? ওই পেরু ইকুয়েডর ওই অঞ্চলে যেখানে এলিনোটা তৈরি হচ্ছে, এলনিনো যেখানে তৈরি হচ্ছে সেখানে। তাই সেই অঞ্চলগুলোতে কিন্তু যখন এলনিনো তৈরি হয় সেই এলনিনোর বছরগুলোতে পেরু ইকুয়েডর উপকূলগুলো প্রায় মৎস্যশূন্য হয়ে পড়ে কিন্তু, তখন সেখানে মাছ থাকে না কিন্তু, মানে তারা মাছের সঙ্গে যারা জড়িত থাকে যেসব জীবিকা তারা কিন্তু সেই সময় ক্ষতিগ্রস্ত হয় এলনিনো তৈরি হলে। এবার দেখুন এর একটা অপোজিট কনসেপ্ট নিয়ে আছে, সেটা হচ্ছে লা লিনা বলা হয় কিন্তু, এল নিনো এবং লা নিনা। এই যে লা নিনা আছে এটাও কিন্তু একটা স্পেনীয় শব্দ, কিন্তু এর ইংরেজি অর্থ হচ্ছে দ্য লিটিল গার্ল, অর্থাৎ ছোট্ট মেয়ে। আগেটার কী ছিল বলুন তো? দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট বা চাইল্ড ক্রাইস্ট ছিল কিন্তু। অর্থাৎ অর্থের দিক থেকে লা লিনা হলো এল নিনোর ঠিক বিপরীত কিন্তু, এল নিনোর ঠিক বিপরীত হচ্ছে কিন্তু লা নিনা। তাহলে লা নিনার বৈশিষ্ট্য কী? না লা নিনা এটিও একটি কিন্তু সাময়িক শান্ত শীতল উত্তরমুখী সমুদ্র স্রোত। খেয়াল করে দেখুন ওটাও সাময়িক ছিল, দক্ষিণমুখী ছিল, উষ্ণ সমুদ্র ছিল কিন্তু এল নিনো ছিল তো। কিন্তু লা নিনা এই যে এল নিনো কী ছিল আমার দেখুন তো? সাময়িক উষ্ণ দক্ষিণমুখী সমুদ্র স্রোত ছিল। বাট লা নিনা এটা কিন্তু এর অপোজিট কিন্তু, সাময়িক থাকছে শান্ত এবং শীতল এবং একই সঙ্গে উত্তরমুখী সমুদ্র স্রোত। আবির্ভাবের সময় কখন হয়? প্রায় 2 থেকে 10 বছর অন্তর শীতকালে আবির্ভাব হয়ে থাকে কিন্তু, শীতকালে আবির্ভাব হচ্ছে কিন্তু। ওকে, শীতকালে কোথায়? ওই পেরু ইকুয়েডর অঞ্চলে, পেরু ইকুয়েডর অঞ্চলে শীতকাল মানে যে ওই মে জুন মাস কিন্তু। ওকে, মনে রাখবেন। স্থায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে লাইনার স্থায়িত্বকাল, এটা কাল হবে কলা হবে না, স্থায়িত্বকাল 6 মাস, তবে কখনো কখনো 2 বছর যাবত এটা চলতে পারে। পেরু এবং ইকুয়েডর অঞ্চলে জলের উষ্ণতা কী হয়? স্বাভাবিক থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় কিন্তু। ওর অপোজিটটা মনে রাখলেই বুঝতে পারেন, ওখানে বৃদ্ধি পাচ্ছিল এখানে হ্রাস পাচ্ছে। লা নিনার প্রভাবে ভারতে মৌসুমী জলবায়ু স্বাভাবিক অবস্থা বিরাজ করে। খেয়াল করে দেখুন এল নিনোর প্রভাবে কী হয়েছিল? মৌসুমী বায়ু কি স্বাভাবিক ছিল? ছিল না। কিন্তু লা নিনার প্রভাবে কিন্তু ভারতে মৌসুমী বায়ুর একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। ওকে, নেক্সট এল নিনো এবং লা নিনোর মধ্যে পার্থক্য কী হবে? না ও পার্থক্য যেগুলো পড়লেন সেগুলোই তো, এল নিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত কিন্তু লা নিনা হচ্ছে কিন্তু শীতল সমুদ্র স্রোত। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে সমুদ্রচলনের থার্মোকাইল স্তর, এই যখনই থার্মোক্লাইন স্তর বলো তখন আপনার মাথার মধ্যে আসবে যে থার্মোকাইল স্তর এটা কী জিনিস? না সমুদ্রপৃষ্ঠের উষ্ণ জল এবং গভীরের যে শীতল জল, এটা সমুদ্রের যে জল আছে তার লেয়ার থাকবে তো, উপরে যে উষ্ণ জল আসবে নিচে কিন্তু আপনার শীতল জল থাকবে নাকি, সেই দুটো যে বিভেদ দল সেই বিভেদ দলকে আমরা কিন্তু থার্মোক্লাইন লেভেল বা থার্মোক্লাইন স্তর বলতে হয় কিন্তু বিভেদ দলকে কিন্তু। যদি এই থার্মোক্লাইন স্তর অনেকটা গভীরে অবস্থান করে তখন কিন্তু কী হবে না এল নিনো নামক উষ্ণ সমুদ্র স্তরটা সৃষ্টি হবে কিন্তু। যদি থার্মোক্লাইন স্তর স্বাভাবিক অবস্থার তুলনায় যদি গভীরে অবস্থান করে নিচে থাকে তখনই কিন্তু এল নিনো সমুদ্র স্তরটা সৃষ্টি হবে। অর্থাৎ বলতেই পারে যে যখন এল নিনো তৈরি হয় তখন থার্মোক্লাইন স্তরের অবস্থানটা কোথায় থাকে? না সমুদ্রের গভীরে হবে কিন্তু, অনেকটাই গভীরে, স্বাভাবিকের থেকে অনেকটা গভীরে যদি অবস্থান করে থার্মোক্লাইন লেভেলটা তখনই কিন্তু আপনার উষ্ণ সমুদ্র স্তর বা এল নিনোটা তৈরি হবে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে পেরু ও চিলির উপকূলে সমুদ্র থার্মোক্লাইন স্তর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যদি এসে যায় তখন শীতল জলের ঊর্ধ্বমুখী আবর তৈরি করলে লা নিনার উৎপত্তি হয়। অর্থাৎ ওর বিপরীত, এল নিনোতে কী হচ্ছিল? থার্মোক্লাইন স্তরটা অনেকটা গভীরে অবস্থান করছিল, কিন্তু যখন লা নিনা হবে তখন থার্মোক্লাইন স্তরটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা উপরে কিন্তু অবস্থান করবে। ইমাজিন করুন আপনাদেরকে একটা আমি একটা জিওগ্রাফি এটা আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি ধরুন, এটা হচ্ছে একটা পুরো সমুদ্রের জল কিন্তু। ওকে, স্বাভাবিক অবস্থায় কিন্তু থার্মোক্লাইন লেভেলটা এই লেভেলে থাকে। ওকে, যদি কোনো কারণে থার্মোক্লাইন লেভেলটা নিচে অবস্থান করে তখন তৈরি হবে এল নিনো, আর যদি থার্মোক্লাইন স্তরটা উপরে অবস্থান করে তখন তৈরি হবে কিন্তু লা নিনা। ওকে, বোঝা গেল? তাহলে থার্মোক্লাইন স্তর নিচে থাকলে এল নিনো, ওপরে থাকলে কিন্তু হবে কিন্তু আপনার লা নিনা তৈরি হবে। বায়ুর চাপ কেমন হবে? না এল নিনোর জন্য পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বায়ুর চাপ কমে যায়, এবার নিম্নচাপ হয় যে পেরু ইকুয়েডর অঞ্চলে, কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বায়ুর চাপটা বৃদ্ধি হয় কিন্তু। কিন্তু লা নিনার প্রভাবে এর উল্টোটা হয় কিন্তু, লা নিনার প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে বায়ুচাপটা বেড়ে যাবে এবং পশ্চিম প্রশান্ত অঞ্চলে বায়ুচাপটা কমে যাবে। লা নিনাদের উল্টোটা হচ্ছে কিন্তু। তাহলে এই ছিল এল নিনো এবং লা নিনা। এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রেড টাইড কিন্তু। রেড টাইড কী হয়, কী জিনিস? না সমুদ্রে অ্যালগাল ব্লুমের কারণে কিন্তু এটা হয়ে থাকে।
অ্যালগাল ব্লুম নিয়ে অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে আগে আলোচনা করেছি, যখন আমরা ইকোসিস্টেম জল দূষণ আলোচনা করেছি তখন কিন্তু। এবার বলে থাকি অ্যালগাল ব্লুম জিনিসটা কি। দেখুন অ্যালগাল ব্লুমটা পরে হয়, আগে হয় ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশনটা কী জিনিস না, ইউট্রিফিকেশন হচ্ছে কি কোনো একটা জলাশয়ের মধ্যে যদি অনেক বেশি মানে পুষ্টিযুক্ত পদার্থ, মূলত ফসফরাস এবং নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টিযুক্ত পদার্থ যদি কন্টিনিউয়াসলি জমা হতে থাকে, এই জমাটা কীভাবে হতে পারে, এই জমাটা কিন্তু হতে পারে আপনার হয় কোনো জমিতে রাসায়নিক সার দেওয়া হয়েছে, সেই জমির রাসায়নিক সারটা মানে জলবাহিত হয়ে এসে পুকুরে জমা হয় বা কোনোটা জলাশয়ে জমা হচ্ছে, অথবা যদি ডিটারজেন্ট জাতীয় জিনিস যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তখন সেটা জমে জলে জমে, সেখান থেকেও কিন্তু ফসফরাস জাতীয় পুষ্টিটা সে কিন্তু বেশি পায় কিন্তু। ওকে, তো এই যখন পুষ্টি বেশি মাত্রায় পুষ্টি কোনো একটা জলাশয়ের মধ্যে জমা হবে, ওকে, তখনই কিন্তু সেটা ইউট্রিফিকেশন আমরা বলে থাকি কিন্তু। ওকে, এই ইউট্রিফিকেশনটা যখনই তৈরি হবে তখনই কিন্তু সেই অঞ্চলে যে শৈবাল থাকবে ওই জলাশয়ের মধ্যে, সেই শৈবাল কিন্তু একটা অনিয়ন্ত্রিত একটা তাদের বৃদ্ধি আমরা দেখতে পাবো কিন্তু, প্রচুর মাত্রায় একটা কিন্তু তাদের গ্রোথ আমরা দেখতে পাই। এবং যেই যে শৈবালগুলো যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন গোটা ওই জলাশয়টা কিন্তু শৈবালে কিন্তু ঢাকা পড়ে যায় কিন্তু। ওকে, সেটাকেই আমরা অ্যালগাল ব্লুম বলে কিন্তু। ওকে, তো এই অ্যালগাল ব্লুমটা যদি সমুদ্রে হয়ে থাকে, মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকাতে, তখনই সেটাকে আমরা রেড টাইড বলে থাকি কিন্তু। তাহলে রেড টাইডটা কি স্থির জলাশয়, আমাদের পুকুর হ্রদ এইসবের বিষয় কি না, রেড টাইড কিন্তু সমুদ্রের উপকূলের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ রেড টাইড এক প্রকার অ্যালগাল ব্লুম, বাট সেটা আমাদের মতন এই পুকুরের জলাশয় বা আমাদের হয়তো কোনো হ্রদের জলাশয় তৈরি হয় না কিন্তু, সেটা তৈরি হয় সমুদ্রের কিন্তু মধ্যে। ওকে, অর্থাৎ রেড টাইড হচ্ছে এক প্রকারের সামুদ্রিক অ্যালগাল ব্লুম, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? কেন হয় এটা না, বিষাক্ত লাল রঙের ডিনোফ্লাজেলেট নামক শৈবাল। দেখুন ডিনোফ্লাজেলেট কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাইটোপ্লাঙ্কটন। আপনাদের বলেছিলাম যে ক্ষুদ্র রকমের অণুজীব থাকে দুটো, একটা জু প্লাঙ্কটন, একটা ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদ গোষ্ঠীর আর জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণী গোষ্ঠীর। ওই যে আমরা যেমন বাস্তুতন্ত্র বলে থাকি, বাস্তুতন্ত্র পড়ি না, বা আমরা অনেক সময় দেখবেন ওই কী নাম খাদ্য শৃঙ্খল পড়ি, তখন স্টার্টিং করি ফাইটোপ্লাঙ্কটন জু প্লাঙ্কটন দিয়ে শুরু করে না, সেই জিনিসটা বলা হচ্ছে কিন্তু। ওকে, তাহলে ডিনোফ্লাজেলেট নামক এক প্রকারের একটা ফাইটোপ্লাঙ্কটন যেটা অ্যাকচুয়ালি শৈবাল, সেখান থেকেই কিন্তু রেড টাইডটা তৈরি হয়। আমরা মূলত রেড টাইড আলোচনা করছি মানে সমুদ্রের অ্যালগাল ব্লুম নিয়ে আলোচনা করছি কিন্তু। ন্যাচারালি অ্যালগাল ব্লুমটা আমাদের যে পুকুরে আরে আমাদের পাশাপাশি যে বাড়ির পাশে যে ডোবা এইসব গালাতে যে অ্যালগাল ব্লুমটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু সায়ানো ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, সেটা সবুজ রঙের দেখবেন হয়ে থাকে নাকি, জলের উপর থেকে একটা সবুজ রঙের আস্তরণ ভেসে থাকে না, থাকে না, সেটা কিন্তু সবুজ রঙের জন্য হয়ে থাকে কিন্তু। ওকে, কিন্তু রেড টাইডটা মূলত ডিনোফ্লাজেলেট নামক শৈবালের অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে হয়ে থাকে। এবং এটি কোথায় দেখতে পাবো, এটা মূলত দূষিত উষ্ণ সামুদ্রিক উপকূল হয়ে থাকে, শীতল সামুদ্রিক অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো না, উষ্ণ সামুদ্রিক অঞ্চলে কিন্তু রেড টাইডটা আমরা দেখতে পাবো। প্রায় প্রায় মানে আমাদের গোটা পৃথিবীর বিভিন্ন যেখানে উপকূলবর্তী এলাকা সেগুলোতে আমরা কিন্তু রেড টাইডটা হামেশাই দেখা যেয়ে থাকে। এই রেড টাইড কিন্তু এক প্রকারের হার্মফুল অ্যালগাল ব্লুম বা HABS এর মধ্যে পড়ে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে HABS এর ফুল ফর্ম কি না, এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু হার্মফুল অ্যালগাল ব্লুমস। ব্লুমস মানে শেষে এস থাকবে কিন্তু। অর্থাৎ বিজ্ঞানীরা রেড টাইড বলে সাধারণ মানুষ, রেড টাইড হচ্ছে প্রচলিত নাম। ওকে, কিন্তু হার্মফুল অ্যালগাল ব্লুম এটা হচ্ছে বিজ্ঞানীদের নাম কিন্তু, বা বৈজ্ঞানিকদের দেওয়ার নাম হচ্ছে হার্মফুল অ্যালগাল ব্লুম কিন্তু। যেমন অ্যাকচুয়ালি আমার অফিসিয়াল নেম কি তাপস কুম্ভকার, কিন্তু আমার ডাকনাম বাপি। ওকে, ঠিক সেই রকম রেড টাইডটা হচ্ছে ডাকনাম, আর হার্মফুল অ্যালগাল ব্লুমস এটা হচ্ছে কিন্তু আপনার মানে কি বলবো অফিসিয়াল নেম কিন্তু। ওকে, তো ওই রেড টাইড আর হার্মফুল অ্যালগাল ব্লুমস একই সঙ্গে সম্পর্কিত। পরীক্ষায় কিন্তু এই রকমের কলাম দেবে, কলামকে আপনাকে ম্যাচিং করতে হতে পারে কিন্তু। ওকে, খেয়াল রাখবেন কিন্তু তখন কিন্তু কে কার সঙ্গে সম্পর্কিত সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, এই ডিনোফ্লাজেলেট কি না, ডিনোফ্লাজেলেট কিন্তু হচ্ছে এটা ফাইটোপ্লাঙ্কটন, যার কয়টি ফ্লাজেল আছে, দুটি ফ্লাজেল আছে। প্রশ্ন আসতেই পারে যে ডিনোফ্লাজেলেটের কয়টি ফ্লাজেলা আছে। ওকে, না দুটি ফ্লাজেলা আছে। প্রশ্ন আসতেই পারে নিম্নলিখিত কোনটি দুটি ফ্লাজেলা, ডিনোফ্লাজেলেট তার মধ্যে অন্যতম হবে কিন্তু। ওকে, এর থেকে বিভিন্ন রকমের টক্সিন মানে হচ্ছে বিষাক্ত পদার্থ নির্গত হয়। যখন এই রেড টাইডটা তৈরি হয় অ্যালগাল ব্লুম, তখন এদের থেকে বিভিন্ন রকমের টক্সিন নির্গত হয়। কী কী না, ব্রেভোটক্সিন, স্যাক্সিটক্সিন, অ্যাজাসপিরাসিডস, এই জাতীয় টক্সিনগুলো কিন্তু নির্গত হয় এই রেড টাইড থেকে। তাই প্রশ্ন আসতেই পারে যে স্যাক্সিটক্সিন নির্গত হয় কোথার থেকে না, ডিনোফ্লাজেলেট নামক জায়গা থেকে, মানে যে ফাইটোপ্লাঙ্কটন সেটা থেকে কিন্তু স্যাক্সিটক্সিন নির্গত হয়। প্রশ্ন আসতেই পারে যে অ্যাজাসপিরাডিস কী জিনিস, অ্যাজাসপিরাডিসের শেষে দেখুন টক্সিন আছে কি নেই, কিন্তু প্রশ্ন আসতেই পারে যে অ্যাজাসপিরাডিস কী না, এটা এক প্রকার টক্সিন কিন্তু। ব্রেভেস টক্সিন, স্যাক্সিটক্সিন, তাহলে তো বুঝতে পারেন যে শেষে টক্সিন লেখা আছে তাহলে এগুলো টক্সিন হবে। কিন্তু আপনাকে বলবে অ্যাজাসপিরাসিডস কি না, এটাও কিন্তু এক প্রকারের টক্সিন। কোথা থেকে নির্গত হয়, ওই যে রেড টাইড যে তৈরি করে ডিনোফ্লাজেলেট তাদের দেহ থেকে কিন্তু তৈরি হয়। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, না আবার কোশ্চেন বলছি, পরবর্তী টপিক চলে যাই। ক্যারানিয়া ব্রেভিস নামক ডিনোফ্লাজেলেট আছে কিন্তু।
ক্যারেনিয়া ব্রেভিস নামক এক প্রকার একটা ডিনোফ্লাজেলেট। ডিনোফ্লাজেলেট হচ্ছে একটা শৈবালের গোত্র কিন্তু একটা, ওকে। সেইখানে বিভিন্ন রকমের এমন ডিনোফ্লাজেলেট আমরা দেখতে পাবো, ওকে। তো সেগুলোই কিন্তু অ্যালগা অ্যালবাম তৈরি করে। তো এই সমস্ত ডিনোফ্লাজেলেটের মধ্যে একটা অন্যতম ডিনোফ্লাজেলেট হচ্ছে কিন্তু ক্যারানিয়া ব্রেভিস। এটা কিন্তু রেড টাইড তৈরিতে সাহায্য করে, মানে রেড টাইড তৈরি করে। এই ক্যারানিয়া ব্রেভিস থেকেই ওই যে ব্রেভেটক্সিন বললাম না একটু আগে, ব্রেভেটক্সিন, সেই ব্রেভেটক্সিনটা কিন্তু উৎপন্ন হয়, ওকে। রেড টাইড কোথায় দেখতে পাবো আমরা? রেড টাইড মূলত আমরা কিন্তু সমুদ্র উপকূলে আমরা দেখতে পাই। নেক্সট অ্যালগাল বুম নিয়ে আলোচনা করি, যেটা আমি অলরেডি আগে আপনাদের আলোচনা করলাম যে মিষ্টি জলে বা সামুদ্রিক জলে অ্যালগাল বুম শুধু মিষ্টি জলেই হবে না, কিন্তু সমুদ্র জলেও হতে পারে। সমুদ্রের জলে অ্যালগাল বুম হলে সেটাকে আমরা রেড টাইড বলে থাকি নাকি। মিষ্টি জল বা সমুদ্র জলে পুষ্টির কারণে শৈবালের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে অ্যালগাল বুম বলা হয়। মূলত সায়ানোব্যাকটেরিয়া নামক সবুজ শৈবালে কিন্তু আপনার মানে কি বলবো অ্যালগাল বুম দেখায়। কোথায় দেখাবে? এই সমস্ত আমাদের পাশাপাশি যেসব পুকুর ডোবা আছে, ওকে, সেখানে যেসব আমরা বা খাঁড়ি যেসব জিনিসগুলো আছে না আমাদের এখানে পাশাপাশি, সেগুলোর মধ্যে যে আমরা যে অ্যালগাল বুমটা দেখতে পাই সেটা কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা এক প্রকারের শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া শেষে ব্যাকটেরিয়া লেখা আছে, মানে ব্যাকটেরিয়া নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি শৈবাল এক প্রকার, ওকে। এই যে পুষ্টি উপাদানটা বলা হচ্ছে অ্যালগাল বুমটা তৈরি হয় কিসের কারণে? না, অ্যালগাল বুম তৈরি হয় কিন্তু ইউট্রোফিকেশনের কারণে। ইউট্রোফিকেশন থেকে কিন্তু অ্যালগাল বুমটা তৈরি হয়। এই ইউট্রোফিকেশনটাই কিন্তু আবার পুষ্টি উপাদান নাইট্রোজেন এবং ফসফরাস নামক পুষ্টি উপাদানের ফলে কিন্তু তৈরি হয়, যেটা একটু আগে আমরা অলরেডি আলোচনা করেছি। এই জিনিসটা এক্সপ্লেন ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা ভিডিওটা অন্তত দেখেন কিন্তু, ওকে। এবং এটা আলোচনা করেছি নাইট্রোজেন এবং ফসফরাস নামক পুষ্টি উপাদান থেকে প্রথমে ইউট্রিফিকেশন হচ্ছে, সেই ইউট্রিফিকেশনের পরেই কিন্তু অ্যালগাল বুমটা আমরা দেখতে পাবো কিন্তু, ওকে। অ্যালগাল বুম সমগ্র বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। কোনো একটা বদ্ধ জলাশয়ে, আবার একটা বলি, অ্যালগাল বুম মূলত বদ্ধ জলাশয়ে থাকে, মানে প্রবহমান জলে কিন্তু অ্যালগাল বুম দেখতে পাবো না। আপনি নদীর মধ্যে, নদীর যে প্রবহমান জল তার মধ্যে আপনি অ্যালগাল বুম দেখতে পাবেন না, কিন্তু কিন্তু স্থির জলের মধ্যে আপনি কিন্তু অ্যালগাল বুমটা দেখতে পাবেন কিন্তু, ওকে। সেই অ্যালগাল বুম পুরো বাস্তুতন্ত্রটাকে, ওই জলের যে বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। কেন করে? অনিয়ন্ত্রিত যখন অ্যালগাল বুম তৈরি হয় কিন্তু তখন সেখানে সেই তাদের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন তারা কিন্তু ডিজলভ অক্সিজেন সেই জল থেকেই নেই। ফলে কী হয় না, সেই জলের কিন্তু ডিজলভ অক্সিজেনটা কমে যায়। তো অন্যান্য প্রাণীগুলো অক্সিজেনের অভাবে কিন্তু মারা পড়ে কিন্তু, ওকে। এবং ধীরে ধীরে সেই জলাশয়টা একটা কর্দমাক্ত এলাকাতে পরিণত হয়ে যায় কিন্তু। তাই অ্যালগাল বুম সমগ্র বাস্তুতন্ত্রকে ক্ষতি করবে। নেক্সট টপিক, ভূমিকম্প নিয়ে। যদিও আগে আলোচনা করা হয়েছে তবু বলছি এখানে। ভূমিকম্পের মধ্যে দেখুন, প্রাণীকুলের মধ্যে সর্বপ্রথম কেঁচোই কিন্তু ভূমিকম্পকে অনুভব করতে পারে সর্বপ্রথম। কেঁচো ছাড়া অন্যান্য যেসব প্রাণী ভূমিকম্প বুঝতে পারে সেগুলো হচ্ছে ইঁদুর, সাপ, বেজি, কেন্ন। এইসব প্রাণীও কিন্তু ভূমিকম্পকে অনুভব করতে পারে, ওকে। এখান থেকে কিছুগুলো স্ট্র্যাটেজিক্যাল ফরমেশন থাকতে প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? না, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, ওকে। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? না, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। ইউরোপের সর্বাধিক ভূমিকম্পন দেশ কোনটি? না, ইউরোপ মহাদেশের সর্বাধিক ভূমিকম্পন দেশ হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে আপনার ইটালি। পৃথিবীর সবথেকে কম বা সর্বনিম্ন ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? না, ব্রাজিল। পৃথিবীর সর্বনিম্ন ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে ব্রাজিল। ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা? না, হিমালয় পার্বত্য অঞ্চল। এই যে ভূমিকম্পের সময় বিভিন্ন রকমের ওয়েভ বা তরঙ্গ দেখা যায়। তো মূলত আমরা তিন রকমের তরঙ্গ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, একটা হচ্ছে ল্যাটারাল ওয়েভ বা এল তরঙ্গ কিন্তু, ওকে। এই তিন রকম তরঙ্গ নিয়ে আলোচনা করব, এদের গতিবেগ এবং এদের কতটা স্টেবিলিটি এবং এর সঙ্গে ধ্বংসাত্মক ক্ষমতা কত সেটা নিয়ে আলোচনা করব। প্রাইমারি তরঙ্গের গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি এবং এটা ক্ষণস্থায়ী হয় এবং এর ধ্বংস ক্ষমতাও কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে। অনেক সময় বলতেই পারে যে ভূমিকম্পের সময় নির্মিত কোন তরঙ্গের ক্ষতিসাধন বা ধ্বংস সাধন ক্ষমতা সবচেয়ে কম? সেটা হবে প্রাইমারি তরঙ্গ। সেকেন্ডারি ওয়েভ বা সেকেন্ডারি তরঙ্গের গতিবেগটা মাঝারি হয়, স্থায়িত্বটাও মাঝামাঝি হয়ে থাকে, মধ্যম হয়ে থাকে এবং একই সঙ্গে ধ্বংসাত্মক ক্ষমতাটাও মাঝারি হয়ে থাকে। কিন্তু এল তরঙ্গর কিন্তু গতিবেগটা সবচেয়ে কম, এটা সব থেকে বেশিক্ষণ স্টেবল দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং এর ফলে ধ্বংসাত্মক ক্ষমতাটাও সবচেয়ে বেশি হয় কিন্তু এল তরঙ্গের। প্রশ্ন আসতেই পারে যে ভূমিকম্পের কোন তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি? না, এল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি, ওকে। এবার দেখুন, ভূমিকম্পে ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পটা উৎপত্তি হচ্ছে, মাটির গভীরে যেখানে ভূমিকম্পটা উৎপত্তি হচ্ছে সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। সেখানে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলে। এবং এক্স্যাক্টলি এর ঠিক উপরে, ভূপৃষ্ঠের উপরে যে স্থানে ভূমিকম্প তরঙ্গটা প্রথম পৌঁছায় তাকে বলা হয় এপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। এই হচ্ছে ধরুন পৃথিবী, কিন্তু আপনার এই এলাকাতে ভূমিকম্পটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র বা ফোকাস। এর সরাসরি উপরের যে পৃষ্ঠটাকে আমরা বলবো কিন্তু এপিসেন্টার। তাই মনে রাখবেন যে এপিসেন্টার কিন্তু ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত এবং এটা হচ্ছে যেখানে ভূমিকম্পটা হচ্ছে তার সরাসরি উপরে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত একটি অংশ হচ্ছে এপিসেন্টার। এপিসেন্টার কিন্তু ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে তৈরি কোনো স্থান নয়। এপিসেন্টার হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত একটি স্থান। এক্স্যাক্টলি সেই স্থানটা হবে কিন্তু আপনার
এর উপরেই কিন্তু আপনার কি বলবো ওই কেন্দ্রে বা ফোকাসের এক্স্যাক্টলি উপরে যে অবস্থান তাকে আমরা এপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র বলে থাকি। ওকে, নেক্সট আমরা মাইগ্রেশন নিয়ে এবার আলোচনা করি। মাইগ্রেশন বা পরিব্রাজন জিনিসটা কি না, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে প্রাণী যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে আমরা পরিব্রাজন বা মাইগ্রেশন বলে থাকি কিন্তু। তাহলে দেখুন মাইগ্রেশন কি হয়, স্থায়ীভাবেও হতে পারে আবার অস্থায়ীভাবেও হতে পারে। প্রাণী বলতে এর মধ্যে পশু পাখি মানুষ সব কিন্তু ইনক্লুডেড আছে। ওকে, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে আমরা মাইগ্রেশন বা পরিব্রাজন বলে থাকি। এটা আমরা কাকে বলবো, যে মূলত খাবার, উপযুক্ত বাসস্থান, জনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই প্রাণীকুল মানে মানুষ ছাড়া ঋতুভিত্তিক পর্যায়ে মাইগ্রেশন করে। তাহলে দেখুন মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মাইগ্রেশন কিন্তু সিজনাল হয়ে থাকে বা ঋতুভিত্তিক হয়ে থাকে। ওকে, আবার বলছি এটা সিজনাল বা ঋতুভিত্তিক হয়ে থাকে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীকুলের মাইগ্রেশনটা হয়ে থাকে সিজনাল বা ঋতুভিত্তিক, এটা পার্টিকুলার ঋতু দ্বারা কিন্তু মাইগ্রেশনটা ঘটায়। কী কারণে ঘটায় না, উপযুক্ত বাসস্থানের জন্য। কোথাও হয়তো প্রচণ্ড শীত পড়েছে তখন সে গরম এলাকাতে যাবে, বা হয়তো গরম এলাকায় পড়েছে সে হয়তো ঠান্ডার বাহিনী তখন সে শীতের এলাকাতে যাবে। ওকে, একই সঙ্গে অনেক প্রাণী যারা কিন্তু তাদের জনন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্যও কিন্তু মাইগ্রেশন করে। কেবলমাত্র মানুষ ছাড়া কিন্তু মানুষ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণে মাইগ্রেশন ঘটায়, সে নিয়ে আমি পরে আলোচনা করছি আপনাদের সাথে। ওকে, নেক্সট আমরা এরপর কী করবো দেখুন, যে পাখিদের পরিব্রাজন সম্পর্ক যে অধ্যয়ন তাকে আমরা ফেনোলজি বলে থাকি। অর্থাৎ ফেনোলজি কি না, ফেনোলজি হচ্ছে পাখিদের যে পরিব্রাজন বা মাইগ্রেশন রিলেটেড যে স্টাডি, অর্থাৎ স্টাডি অফ বার্ড মাইগ্রেশন, তাকেই কিন্তু আমরা ফেনোলজি বলে থাকি। এখানে দেখুন ফেনোলজির একটা ব্যাপক অর্থও আছে। সেই ফেনোলজি কী জিনিস সেটা এখানে বলেছে। ফেনোলজি কি না, উদ্ভিদ ও প্রাণীর জীবনের বিভিন্ন পর্যায়ে জলবায়ু এবং ঋতুর প্রভাব সম্বন্ধে যে অধ্যয়ন বা স্টাডি, সেটাকে আমরা কিন্তু ফেনোলজি বলি। ওকে, তাহলে আপনি বলেন তাহলে পরীক্ষায় কোনটা পড়ো, পরীক্ষায় আপনার যে কোনো একটা প্রশ্ন আসবে কিন্তু আপনাকে বলা হবে যে পাখিদের মাইগ্রেশন সম্পর্কিত অধ্যয়নকে কী বলা হয় না, ফেনোলজি। আবার পরীক্ষায় এটাও আসতে পারে যে ফেনোলজি কি, তখন যদি আপনার অপশানের মধ্যে থাকে পাখিদের পরিবেশন সম্পর্কিত অধ্যয়ন এবং একই সঙ্গে থাকে উদ্ভিদ ও প্রাণীর জীবনের বিভিন্ন পর্যায়ে জলবায়ু ও ঋতুর প্রভাব সম্বন্ধে অধ্যয়ন, তখন কিন্তু আনসার করবেন এই পরেরটাকে। কিন্তু পরেরটা বলতে আপনার এই এই পয়েন্টটাকে আনসার করবেন, কারণ এই উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পর্যায়ে জলবায়ু ও ঋতুর প্রভাব সম্বন্ধীয় অধ্যয়নের মধ্যেই কিন্তু পাখির মাইগ্রেশনটা ইনক্লুডেড আছে কিন্তু। বুঝতে পারছেন তো? তাই ফেনোলজি জিনিসটা কিসের সঙ্গে সম্পর্কিত, পরীক্ষায় প্রশ্ন যেরকম আসবে আপনাকে আনসারটাও ঠিক সেইভাবে দিতে হবে। পৃথিবীর দীর্ঘতম পরিব্রাজন পাখি, দীর্ঘতম বলতে কি সব থেকে লংগেস্ট ডিস্টেন্স যে কিন্তু পরিব্রাজন বা মাইগ্রেশন করে, সেই পাখিটা হচ্ছে কিন্তু আর্কটিক টার্ন। বলতেই পারে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সব থেকে দীর্ঘতম মাইগ্রেশনকারী বার্ড বা পাখি কোনটি, না আর্কটিক টার্ন। এটা কোথায় হয়, এর কিন্তু উত্তর মেরুর গ্রিনল্যান্ড থেকে সে দক্ষিণ মেরুর ওয়েডেল সমুদ্র পর্যন্ত সে কিন্তু মাইগ্রেশন ঘটায়। ওকে, এরপর আমরা আলোচনা করব মানুষের মাইগ্রেশন বা মানুষের পরিব্রাজন সম্পর্কে। মানুষ কেন মাইগ্রেশন করে বা মাইগ্রেশন ঘটায়, কিসের কারণে, মূলত প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক মানে কি, হঠাৎ করে কোথাও বন্যা হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, বা আপনার ধরুন কোনো একটা বাঁধ তৈরি হচ্ছে সেখানে, বা বাঁধ তৈরি থেকে হয়তো প্রাকৃতিক বলা যাবে না সেটা, ওকে সেটা সামাজিকের মধ্যে পড়বে। প্রাকৃতিক মানে হয়তো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ হচ্ছে বা ভূমিকম্পের কারণ হচ্ছে, তখন সে কিন্তু তারা নিজেদের জায়গা ছেড়ে অন্য জায়গায় কিন্তু বসবাস করে, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। সামাজিক কারণ কি হতে পারে, সামাজিক কারণ বলতে হতে পারে কিন্তু বিভিন্ন রকমের, এই যেমন ভারতের মধ্যে কালচারের মধ্যে আছে যে যখন বিয়ে হয়ে যায় তখন মহিলারা কিন্তু বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, এটা এক প্রকারের মাইগ্রেশন, সেটা সামাজিক কিন্তু। ওকে, অর্থনৈতিক জিনিসটা কীরকম হয়ে থাকে, অর্থনৈতিক মানে হয়তো আমরা বিভিন্ন রকমের জীবিকার স্বার্থে বা উপার্জনের জন্য কিন্তু যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাই মানে মাইগ্রেশন করি, তখন সেটা অর্থনৈতিক হয়ে থাকে। রাজনৈতিক কারণে কেন হতে পারে, রাজনৈতিক মানে আপনার ওই যুদ্ধ বিধ্বস্ততাও কিন্তু রাজনৈতিক কারণের মধ্যে পড়বে, ওটাকে আপনি প্রাকৃতিকের মধ্যে আনবেন না। প্রাকৃতিকটা মূলত ভূমিকম্প, দাবানল এইসব কারণে ওটাকে প্রাকৃতিক বলা যেতে পারে, কিন্তু আপনার বন্যা, এই যেমন এই যে আয়লা ঝড় হয়েছিল আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে, মানে আমফান, ফণি, সেই সময় কিন্তু মাইগ্রেশন করা হয় অনেক মানুষকে কিন্তু। ওকে, রাজনৈতিক বলতে যুদ্ধ বিধ্বস্ত, এগুলো রাজনৈতিক কারণের মধ্যে পড়বে কিন্তু। এগুলো কেন আলোচনা করছি শুনুন, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে মাইগ্রেশনের সামাজিক কারণ কোনটি, মাইগ্রেশনের প্রাকৃতিক কারণ কোনটি, মাইগ্রেশনের রাজনৈতিক কারণ কোনটি। রাজনৈতিক কারণের মধ্যে যুদ্ধ, ওকে, যুদ্ধটাই মূলত, যুদ্ধ জিনিসটাই কিন্তু রাজনৈতিক কারণের মধ্যে পড়বে কিন্তু। ওকে, আর অর্থনৈতিক জিনিসটা বা সামাজিক জিনিসটা বিভিন্ন রকমের প্রশাসনিক কাজেও কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকি। ধরুন আপনি এখন এখানে আছেন, আপনাকে আপনার বাড়ি হচ্ছে যেখানে যে আপনাকে চাকরি দেওয়া হলেও কিন্তু হয়তো সুন্দরবন এলাকাতে বা হয়তো জলপাইগুড়ি এলাকাতে বা আদার্স ডিস্ট্রিক্টে, তখন আপনাকে সেখানে গিয়ে যে ডিস্ট্রিক্টে আপনাকে চাকরিটা আপনাকে দেওয়া হবে, আপনি সেই ডিস্ট্রিক্টে যাবেন, সেটাও কিন্তু আপনার কিন্তু মাইগ্রেশন হবে কিন্তু। ওকে, পৃথিবীর মোট জনসংখ্যার 2.9% মাইগ্রেশন বা পরিবেশনের সঙ্গে যুক্ত থাকে। ভারতে সব থেকে পরিবেশন করে কিন্তু মহিলা, মানে পুরুষ এবং মহিলার মধ্যে যদি বলা হয় তখনই বলবেন কিন্তু ভারতে সব থেকে বেশি পরিবেশন করে মহিলা কিন্তু। পরিব্রাজনটা সব থেকে বেশি হয় কিন্তু গ্রাম থেকে শহরে, প্রায় টোটাল পরিব্রাজন বা টোটাল মাইগ্রেশনের 60% কিন্তু হয়ে থাকে গ্রাম থেকে শহরে মাইগ্রেশনটা হয়ে থাকে। ওকে,
এরপরে এই মানুষের মাইগ্রেশনের সময় কিন্তু আমরা দু রকমের জিনিস কনসেপ্ট, এটা হচ্ছে ইমিগ্রেশন, এটা হচ্ছে কিন্তু এমিগ্রেশন কিন্তু। ওকে, অভিবাসন এবং প্রবাসন, বাংলা মানেটা মনে রাখুন। ইমিগ্রেশন অভিবাসন, এমিগ্রেশন মানে হচ্ছে প্রবাসন। ইমিগ্রেশন জিনিসটা কি, কোনো বিদেশি যখন স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে আসে তখন তাকে অভিবাসন বা ইমিগ্রেশন বলা হয়, এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। ওকে, দুটো জিনিস আলোচনা করি, তারপরে আমি এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। প্রবাসন, বসবাসের উদ্দেশ্যে স্বদেশের বাসস্থান ছেড়ে মানুষ যখন অন্য কোনো দেশে চলে যায় তখন তাকে বলা হয় প্রবাসন, এর ফলে জনসংখ্যা হ্রাস পায়। কনসেপ্টটা ধরুন, এই যে ডাঙ্কি সিনেমা আসছে মানে শাহরুখ খানের, ভারত থেকে সে যাচ্ছে কিন্তু আমেরিকা, ইন্ডিয়া থেকে সারা যাচ্ছে কোথায়, আমেরিকা যাচ্ছে কিন্তু। ওকে, তো যখন তারা যাচ্ছে ইন্ডিয়া থেকে আমেরিকা যখন যাচ্ছে তারা, ইন্ডিয়ার পার্সপেক্টিভ বা ভারতের মানে দৃষ্টিভঙ্গির দিক থেকে যখন আমরা বলবো তখন সেটাকে আমরা বলবো কিন্তু প্রবাসন বা এমিগ্রেশন, তখন বলবো কিন্তু এমিগ্রেশন। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বলবো এমিগ্রেশন, বাট আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে আমরা বলবো কিন্তু ইমিগ্রেশন কিন্তু বা অভিবাসন। কথাটা বুঝতে পেরেছেন? একটাই কনসেপ্ট, কিন্তু সেটা যে দৃষ্টিভঙ্গি দিক থেকে বলা হচ্ছে সেখান থেকে আমরা মাথায় রাখতে হবে। যদি ইমিগ্রেশন বলা হয় তখন ভাবতে হবে যে যে জায়গাটা তারা যাচ্ছে সেই জায়গার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে। ধরুন আপনি এখন পশ্চিমবঙ্গে আছেন, কাজের সূত্রে আপনি হয়তো চলে গেলেন তামিলনাড়ু। ওকে, তখন তামিলনাড়ুর সাপেক্ষে কিন্তু সেটাকে বলবো আমরা ইমিগ্রেশন বা অভিবাসন বলবো কিন্তু। ওকে, বাট এই পশ্চিমবঙ্গের সাপেক্ষে সেটাকে আমরা বলবো প্রবাসন বা ইমিগ্রেশন বলবো কিন্তু। আপনারা বুঝতে পারছেন? মূলত ইমিগ্রেশনের ফলে কি হয় না, জনসংখ্যা বৃদ্ধি পায়। ওকে, এবং এমিগ্রেশনের ফলে কী হচ্ছে না, জনসংখ্যা হ্রাস পাচ্ছে কিন্তু। এটা কিন্তু মনে রাখবেন, পার্সপেক্টিভটা অটোমেটিক বুঝতে পারেন যে একটা জায়গা ছেড়ে যখন যাবে চলে যাবে তখন তো এখানে জনসংখ্যাটা তো হ্রাস পাবেই, আর যেখানে যাবে সেখানে তো জনসংখ্যা বৃদ্ধি পাবেই। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে এটা হচ্ছে ইমিগ্রেশন, এখানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে মানে এটা হচ্ছে কিন্তু এমিগ্রেশন। ওকে, বোঝা গেলো? কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবেন। অয়েল স্পিল, অয়েল স্পিল কী জিনিস না, পরিবেশের মধ্যে মূলত সমুদ্রে অনিয়ন্ত্রিত খনিজ তেলের যে নির্গমন, অনিয়ন্ত্রিত খনিজ তেলের যে নির্গমন তাকেই কিন্তু আমরা অয়েল স্পিল বলি। এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, টাইপিং এরর হয়েছে, এটা অয়েল স্পিল হবে। ওকে, অয়েল স্পিল বলা থাকে কিন্তু। তাহলে অয়েল স্পিল কিন্তু খনিজ তেলের নির্গমনের সঙ্গে অয়েল স্পিল সম্পর্কিত। ওকে, সমুদ্রের এই যে যখন তেল কি জলে ডুবে যায় না, জলে ভাসতে থাকে তেল, তাহলে যখন অয়েল স্পিলিং ঘটবে তখন কী হয় না, সমুদ্রের জলস্তরের উপরে একটা খনিজ তেলের একটা আস্তরণ তৈরি হয়ে যায় কিন্তু। এই আস্তরণটা যখন তৈরি হবে তখন তাদের সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে না পারার কারণে সেখানে সালোকসংশ্লেষ হবে না, সেখানে সালোকসংশ্লেষ না হলে তখন কী হয় না, তার যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন সেটা কিন্তু কমে যাওয়ার ফলে কী হয় না, সামুদ্রিক বাস্তুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং শুধু এটাই নয়, ওই যে সমুদ্রের জলের উপরে তোলা যে আপনার তেলের আস্তরণটা থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন পাখি, সামুদ্রিক প্রাণী বা পাখিদের গায়ে, পালকে এবং পশমের যে জলরোধী বা ওয়াটারপ্রুফ যে একটা পাওয়ার থাকে বা তাদের সেটা কিন্তু ক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং তারা কী হয় না, হাইপোথার্মিয়ার কারণে মারা যায়। তাহলে এই যে হাইপোথার্মিয়া জিনিসটা কি, হাইপোথার্মিয়া হচ্ছে মানে কি, দেখবেন পাখির দেহে পালক থাকে, বিভিন্ন প্রাণীর দেহে হয়তো পশম থাকে কিন্তু। ওকে, সেগুলো তাদেরকে শরীরকে কিন্তু গরম রাখে কিন্তু। ওকে, বোঝা গেল জিনিসগুলো, তাদের শরীরকে গরম রাখে। এবং যদি তেল যদি সেই সমস্ত জায়গায় লেগে যায় তখন তাদের কিন্তু জলরোধী ক্ষমতাটা কমে যায় এবং তাদের প্রচুর পরিমাণে সমুদ্রের জল মানে অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে, শীতল হয়ে থাকে, সেই শীতল জলের সংস্পর্শে তারা কী হয়ে যায় কিন্তু ধীরে ধীরে কিন্তু মারা যায়। ওকে, সেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। বোঝা গেল জিনিস ক্লিয়ার? তাহলে অয়েল স্প্লিংয়ের মাধ্যমে পাখিদের দেহে কী হয়, পালকের যে ওয়াটার প্রুফিং যে পাওয়ারটা আছে বা ওয়াটার প্রুফিং যে ক্ষমতা আছে সেটা কমে যাওয়ার ফলে কী হয়ে থাকে না, তারা কিন্তু হাইপোথার্মিয়ার মাধ্যমে কিন্তু মারা যায়। হাইপোথার্মিয়া মূলত পাখির মৃত্যুকেই, অয়েল স্প্লিংয়ের ফলে যে পাখির যে মৃত্যু হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা হাইপোথার্মিয়া বলে থাকি। প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে, আপনাকে সেটা ভাবতে হবে কিন্তু যে কত রকমের প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, নেক্সট টপিক চলে যাই বায়োরিমিডিয়েশন। এটা একটা নতুন টপিক কিন্তু বায়োরিমিডিয়েশন। এটা কি না, বায়োরিমিডিয়েশন হচ্ছে কিন্তু এমন একটি জৈব প্রযুক্তিগত প্রক্রিয়া যা দূষণ কমায় বা পরিষ্কার করে কিন্তু। ওকে, অনেকে বলবেন দূষণ কমাচ্ছে তাহলে কি এটাকে পরিবেশ দূষণ হ্রাস করতে ব্যবহৃত হয়? অবশ্যই ঠিক। আরও পার্টিকুলারলি বলতে গেলে বোঝা যায় এটা কিন্তু এক রকমের বর্জ্য ব্যবস্থাপনার একটা অংশ কিন্তু। তাহলে একদম যদি পারফেক্টলি বা একেবারে একদম নিখুঁতভাবে বলতে গেলে বায়োরিমিডিয়েশন হচ্ছে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনারই কিন্তু একটা অংশ বা একটা কী বলবো, একটা অন্তর্গত একটা টপিক বায়োরিমিডিয়েশন। ওকে, বায়োরিমিডিয়েশন কিন্তু কী রকমের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকে না, কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থার সঙ্গে জড়িত থাকে কিন্তু বায়োরিমিডিয়েশন। মনে রাখবেন, অনেক জায়গায় শুধু কঠিন বলা আছে কিন্তু কঠিন নয়, কঠিন এবং তরল। এই যে মিউনিসিপ্যালিটির বা পৌর এলাকার যে মানে কি বলবো, নালা নর্দমার যে জল সেগুলোকে কিন্তু বায়োরিমিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমেই তারপরে কিন্তু সুইচ প্ল্যান্টে যাওয়া হয় কিন্তু। ওকে, তাই বায়োরিমিডিয়েশন জিনিসটা কি না, এটা জৈব প্রযুক্তিগত বায়োটেকনোলজিগত একটা প্রসেস কিন্তু, মনে রাখবেন। এটা দরকার হলে আপনি পিডিএফটা আপনারা যখন খাতায় লিখছেন বা প্রিন্ট করে যাই করুন না কেন, এখানে কিন্তু লিখে রাখবেন বায়োটেকনোলজি রিলেটেড কিন্তু একটা টপিক হচ্ছে কিন্তু বা একটা প্রক্রিয়া প্রসেস হচ্ছে বায়োরিমিডিয়েশন। এটা কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি অন্তর্গত। এটি কি না, এটি এক ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কৌশল যা দূষিত এলাকা থেকে দূষক অপসারণ করার জন্য অনুবীক্ষণ যে জীব তাকে ব্যবহার করে, এটা আনুবীক্ষণিক করবেন,
অনুবীক্ষণের বদলে যদি আনুবীক্ষণিক বলা থাকে সেটা সবথেকে ভালো হবে, খাতায় লিখে নেবেন আনুবীক্ষণিক। ওকে, আনুবীক্ষণিক জীবকে ব্যবহার করা হয়। অর্থাৎ সোজা কথায় বলতে চাই যে কঠিন বা তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য দূষিত রাসায়নিক পদার্থের পরিবর্তে যদি কোনো আনুবীক্ষণিক জীবকে আমরা ব্যবহার করি তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কিন্তু বায়ো রিমিডিয়েশন। ওকে, বোঝা গেল নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে বায়ো রিমিডিয়েশনে কোনো কেমিক্যাল কি ব্যবহার হয় না, এখানে কি ব্যবহার হয় কিন্তু আনুবীক্ষণিক জীব ব্যবহৃত হয়। এখনই প্রশ্ন আসবে আপনার মনে, আনুবীক্ষণিক জীব তাহলে কী রকমের আনুবীক্ষণিক জীব? ব্যাকটেরিয়া এবং ছত্রাক, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করছি কিন্তু। ওকে, নেক্সট চলে যাই কি, এই প্রক্রিয়ায় কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ কিন্তু ব্যবহার করা হয় না, পরিবর্তে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মতো অণুজীবগুলি বায়ো রিমিডিয়েশনের প্রক্রিয়াটিকে কার্যকর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। কোনোরূপ বিষাক্ত রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি না। ওকে, শুধুমাত্র আনুবীক্ষণিক জীব আমরা ব্যবহার করি, সেই আনুবীক্ষণিক জীবের আন্ডারে থাকবে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো। এই ছত্রাক আবার ব্যাকটেরিয়ার মধ্যে সবথেকে বেশি ভূমিকা পালন করে কিন্তু ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাণু। ছত্রাকও কাজ করে কিন্তু সবথেকে বেশি কাজে লাগে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু। কেন? তারা যে বর্জ্য পদার্থ আছে সেই বর্জ্য পদার্থকে ভেঙে সেখান থেকে নিউট্রিয়েন্টস বা পুষ্টি পদার্থে পরিণত করছে এবং একই সঙ্গে কোনো অর্গানিক ম্যাটারে কিন্তু বা জৈব পদার্থে তারাকে ভেঙে ফেলে কিন্তু ব্যাকটেরিয়া। ওকে, তাহলে বায়ো রিমিডিয়েশনে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মতো অনুজীব ব্যবহৃত হয়, কিন্তু কার ভূমিকা সবথেকে বেশি? না, ব্যাকটেরিয়ার ভূমিকা কিন্তু সবথেকে বেশি। যদি বলা হয় যে কোন জীব ব্যবহৃত হচ্ছে তখন আনসার হবে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, কিন্তু কার ভূমিকা বেশি যদি বলা হয় তখন আনসারটা হবে কিন্তু আপনার ব্যাকটেরিয়া। ওকে, মজার জিনিস ক্লিয়ার? এবার দেখুন, যদিও বর্জ্য ব্যবস্থাপনার একটি দক্ষ প্রক্রিয়া কিন্তু বায়ো রিমিডিয়েশন মানে 100% দূষককে ধ্বংস করতে পারে না। বায়ো রিমিডিয়েশন একটা বর্জ্য ব্যবস্থাপনার সব থেকে ভালো একটা দক্ষ প্রক্রিয়া কিন্তু, বাট এটাও কিন্তু মানে 100% যে দূষককে ধ্বংস করবো সেটা কিন্তু পারে না। ওকে, যে কেন পারে না? না, ব্যাকটেরিয়াগুলো সহজেই কিন্তু ক্লোরিনজাত কীটনাশক জাতীয় দূষিত পদার্থকে বা অয়েল স্পিল, এটা ও হবে না অ হবে, বা অয়েল স্পিল, এই যে একটু আগে অয়েল স্পিল পড়লাম না, প্রশ্ন আসতেই পারে যে অয়েল স্পিল দূরীকরণে কোন প্রক্রিয়া কাজে লাগে? না, বায়ো রেমিডিয়েশন কাজে লাগে কিন্তু। অয়েল স্পিলটা দূরীকরণে বায়ো রেমিডিয়েশন প্রক্রিয়াটা কাজে লাগে। এই বায়োরিডিসে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া ক্লোরিন জাতীয় কীটনাশক যেসব পদার্থ থাকবে সেগুলোকে কিন্তু সে যেমন মানে কি অপসারিত করে, একই সঙ্গে অয়েল স্পিলকেও কিন্তু সে হজম করতে পারে। বাট সীসা, ক্যাডমিয়াম মতো ভারী ধাতুকে কিন্তু ধ্বংস করতে ব্যাকটেরিয়া বা ছত্রাক কিন্তু ব্যর্থ হয়। তো প্রশ্ন আসতেই পারে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সীসা এবং ক্যাডমিয়াম ধাতুকে মানে অপসারণ করতে ব্যর্থ হয় কোন প্রক্রিয়াটা? মানে বায়ো রিমিডিয়েশন প্রক্রিয়া কিন্তু ব্যর্থ হয় ওই ভারী ধাতুগুলোর ক্ষেত্রে। বায়ো রিমিডিয়েশন মূলত 3 প্রকার হয়ে থাকে, একটা বায়ো স্টিমুলেশন, একটা বায়ো অগুমেন্টেশন এবং একটা হচ্ছে ইন্ট্রিনসিক বায়ো রিমিডিয়েশন। ওকে, বলতেই পারে যে বায়ো রিমিডিয়েশন কয় প্রকার? না 3 প্রকার। কী না, বায়ো স্টিমুলেশন, বায়ো অগুমেন্টেশন এবং ইন্ট্রিনসিক বায়ো রিমিডিয়েশন। ওকে, নেক্সট লাস্ট টপিক ছিল না যে আমরা কীভাবে উদ্ভিদ এবং প্রাণীকে বৃদ্ধি করি, গ্রোথ, তার মধ্যে একটা হচ্ছে জোড় কলম বা গ্রাফটিং পদ্ধতি। মনে রাখবেন, এখান থেকে পরীক্ষা এলে প্রশ্ন আসবে গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতি। এখানে এটা কি না, মূলযুক্ত যে কাণ্ডকে স্টক বলে এবং মুকুলযুক্ত কাণ্ডকে স্কিয়ন বলা হয়। যখন জোড় কলম করা হয়, কী করা হয়? জোড় কলম দুটো গাছ নেওয়া হয় কিন্তু, দুটো গাছ নিলাম আমরা, তো দুটো গাছকে আমরা নেওয়া হয়, মূলত একই জাতীয়, একটা হাইব্রিড থাকে একটা স্বাভাবিক থাকে কিন্তু। ওকে, দুটো গাছকে যখন আমরা নেওয়া হয় আমাদের, তখন একটা গাছের মূল অংশকে নেওয়া হচ্ছে এবং অপর একটা গাছের কী করা হয়, মানে অপর একটা গাছের কিন্তু এই যে মুকুল অংশটা মানে উপর কাণ্ডের উপর দিকে অংশটা নেওয়া হয়, একটার মূল অংশ নেওয়া হয়, অপরটার কাণ্ডের অপর অংশ নেওয়া হয়। সেটা কী করা হয় না, ওই কাণ্ডের অপরের যে অংশটা আছে এই অংশটা যেটা নেওয়া হয়েছে যেটাকে আমরা স্কিয়ন বলি কিন্তু, সেটা অ্যাকচুয়ালি খাঁজানো থাকে কিন্তু এইভাবে খাঁজানো থাকে, এবং যেটা মূলের অংশ থাকে সেটা কিন্তু এরকম ভি আকৃতি থাকে এইভাবে। এখানে কি হয়, এই অংশটাকে কিন্তু এর উপরে যখন ইমপ্লান্ট করার পর এখানে কিন্তু এটাকে ব্যান্ডেজের মতন করে রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে জোড় কলম কিন্তু। তো এই যে জোড় কলম প্রসেসটা আছে, জোড় কলমে যেটা মুকুল জাতীয় যে অংশটা নেওয়া হয় সেটাকে বলা হয় কিন্তু স্কিয়ন বলা হয়, এবং যেটা মূলযুক্ত যে অংশ নিচের অংশটা সেটাকে আমাদের স্টক বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতিতে মূলযুক্ত কাণ্ডকে আমরা কি বলবো? না স্টক বলবো, এবং মুকুলযুক্ত কাণ্ডকে আমরা বলবো কিন্তু স্কিয়ন। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের ইভিএস এর নিউ টপিকের সমস্ত রকমের ভিডিও। ওকে ক্লাস, আশা করছি আগামী ক্লাসে আবার খুব শীঘ্র দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু সফলতা পাওয়া যায় না। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।